আজ রাত 2টায় মাঠে নামতেছে বার্সেলোনা, প্রতিপক্ষ সেল্টা ভিগো। তো সেল্টা ভিগোর এগেনস্টে বার্সেলোনা এর স্টার্টিং ইলেভেনে কিংবা স্টার্টিং ইলেভেনে তো না, স্কোয়াডেই নাই লামিন ইয়ামাল। তো এইটা একটা বিষয়। তবে এইখানে এত বেশি এটা মানে ইফেক্ট ফেলবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ যারা অপশনাল আছে তাদেরকে দিয়ে লামিনের পজিশনটা কন্টিনিউ করা মানে সম্ভব হবে। তাছাড়া আরেকটা পথে বার্সা যাইতে পারে, সেটা হচ্ছে যে 4 জন মিডফিল্ডার নিয়ে নামতে পারে। আর সামনে তো লেভানডস্কি আর রাফিনহা, এই দুইজনকে দেখা যাবে। মানে এই দুইজন নিশ্চিতভাবে স্টার্ট করবে। তবে ফাইনাল থার্ডে আরেকজন উইঙ্গারকে হয়তো দেখা যাবে না। সেক্ষেত্রে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে 4টা মিডফিল্ড থাকতে পারে, যেমন দানি অলমোকে যদি প্রেফার করা যায় তাহলে সেটা হইতে পারে। আর যেহেতু ফেরমিন আছে, ফেরমিনকেও আমরা মানে বিগত ম্যাচগুলাতে দেখছিলাম যে সে বেঞ্চ থেকে এসে খেলছিল। তো যদি তাকে দিয়ে দেওয়া হয় লেফট উইংটাতে হোল্ড করার জন্য, তাহলে এইটা একটা অপশন হইতে পারে। আর লেফট উইংয়ের সাইডটাতে যেহেতু ফেরমিন আছে, সেহেতু রাইট উইংটাতে রাফিনহাকে ইউজ করা যেতে পারে। তখন দেখা যাবে যে 4-3-3 এই ফরমেশনটা চলে আসতে পারে। আর যদি ফেরমিনকে দেয়া না হয়, সেক্ষেত্রে অলমোস্ট স্টার্ট করার সম্ভাবনাটা বেশি। তো অলমোস্ট স্টার্ট করলে তো আরও 3 জন মিড লাগবে। তখন পেদ্রি, তারপর কাসাদো, এই দুইজন। আর ফ্রাঙ্কি ডি ইয়ং অথবা পাবলো গোবি, এই দুইজন থেকে একজন। তো এই দুইজন থেকে একজনের মধ্যে গোবি বেশি প্রেফারেবল বলেই মনে করতেছি এই মুহূর্তে। ফ্রাঙ্কি ডি ইয়ংকে যদি দেয়া হয় তাহলে হয়তো পাবলো গোবিকে দেওয়া হবে না, মানে এই দুইজন থেকে একজন থাকতে পারে। তো এইরকম স্টার্টিংটা হওয়ার সম্ভাবনা বেশি। ইন্টারন্যাশনাল ব্রেকের পরে বার্সা খেলতে নামতেছে, মোটামুটি একটা গ্যাপ আছে। তো যেহেতু মানে লামিন ইয়ামাল সে এই টিমের সাথে সেট, কিংবা সে এই টিমটাকে খুবই ভালোভাবেই বুঝতে পারে, বা অন্যান্য যারা আছে তাদের সাথে তার যে কানেকশনটা সেইটা ভালো। তো কুন্দে যেহেতু স্টার্ট করবে, মানে কুন্দে তো স্কোয়াডে আছে, বালদেও আছে। তো কুন্দে এর সাথে আমরা লামিনকে দেখছি যে তার কোলাবোরেটিংটা খুবই দারুণ হয়। তো যেহেতু এই বিষয়টা আজকে না মানে হবে না, কারণ যেহেতু লামিন নাই। তবে কুন্দে তার জায়গাটা সে ন্যাচারালি কন্টিনিউ করাটাই হবে সবচেয়ে বড় বিষয়। যেহেতু আহ, দেখা যাইতেছে যে 4টা মিড চলে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেইটার এক্সিকিউশনটা কতটুকু হয় সেইটা তো ম্যাচেই দেখা যাবে। তবে সমস্যা এত বেশি হওয়ার সুযোগ এই মুহূর্তে নাই, কিংবা এক্সপেকটেশন করতেছি না। আর প্রেস কনফারেন্সে তো হ্যান্সি ফ্লিক তিনি অনেক পজিটিভলি কথা বলছেন যে মানে লামিন ইয়ামাল সংক্রান্ত যখন প্রশ্ন করা হয়েছিল, তো সে না থাকার কারণে তিনি কিভাবে ওই পজিশনটা সামাল দিবেন, কিংবা ওই জায়গাটার অবস্থানটা কতটুকু পরিষ্কার হবে সেই সংক্রান্ত বিষয়ে তিনি অপশন যেটা আছে বা যেগুলো আছে, যেমন তিনি হেক্টর ফোর্টের কথাও বলছেন, তারপর সরি পাও ভিক্টরের কথা বলছেন, তারপর পাবলো তোরে, ফেরমিনের কথা বলছেন। এই 3 জনের তিনি নাম উল্লেখ করছিলেন। তো যেহেতু তিনি অপশন যারা আছে তাদের উপরে ভরসা রাখার যে মেন্টালিটিটা সেটা তিনি ইতিমধ্যেই শো করে ফেলছেন, তাহলে বলা যায় যে কোচিং স্টাফরা যথেষ্ট পরিমাণ ঠিকঠাক অবস্থানেই আছেন ওনাদের মানসিকতার দিক থেকে। তো সেইটা অবশ্যই ভালো। আর সেটা তো অবশ্যই কাম্য। একটা প্লেয়ার যে মানে সে প্রতিটা ম্যাচ পুরো সিজনের কিংবা সিজনের অর্ধেক পর্যন্ত একটানা সে কন্টিনিউ করেই যাবে ইনজুরি ফ্রি অবস্থায় থেকে, এইটার তো কোনো গ্যারান্টি কিংবা পসিবিলিটিস কোনোভাবেই মানে নাই। এটা কখনো মানে হবেও না, কারণ প্লেয়ার্সরা অনেক সময় দেখা যায় যে মানে মানে ট্রেনিং গ্রাউন্ডেও ইনজুরিতে পড়ে। তো আমরা মানে স্কোয়াডে আনসু ফাতিকেও দেখতেছি না, তার মানে সে নিশ্চিতভাবেই এটা বলা যায় যে সে ট্রেনিং গ্রাউন্ডে চোট পাইছে, এই জন্য তাকে স্কোয়াডে রাখা হয় নাই।
সে তাকে মানে মাঠের মানে তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। যদিও আনসু ফাতি কেন নাই এই সংক্রান্ত কোনো অফিসিয়াল নিউজ আমি মানে দেখি নাই, হয়তো আছে, যেহেতু সে স্কোয়াডে নাই তার মানে তো আছে। তবে আমি ধারণা করে নিচ্ছি যে সে ট্রেনিংয়ে চোট পাইছে, এই জন্য সে এখানে নাই। তো লামিনও নাই, আনসু ফাতিও নাই, তাদের বদলে আমরা নতুন প্লেয়ার্সদেরকে দেখতেছি, সেইটা একটা মানে পজিটিভ বিষয়। যে যে কোনো কারণেই হোক, যারা নিয়মিত স্কোয়াডে থাকে তাদের অনুপস্থিতিতে নতুনরা সুযোগ পাইতেছে। হ্যান্সি ফ্লিক কিন্তু আহ, সুযোগ দেওয়ার বিষয়ে অনেকটাই মানে দায়িত্ববান, সেইটা দেখাই যায়। তো এমনটাও হইতে পারে যদি স্কোরটা ফেভারে চলে আসে, যে বড় একটা স্কোর চলে আসছে, তখন নতুন যে কোনো একজন কিংবা দুইজন একজনকে বলতে পারি যে অনেকটাই নিশ্চিতভাবে, নিশ্চিত না, মোটামুটি প্রত্যাশা রেখেই বলা যায় যে যে কোনো একজন হয়তো খেলার যে কোনো পজিশনে সুযোগ পাইতে পারে। তো এমনটা হলেও হতে পারে, তবে মূল কথা হচ্ছে যেহেতু লামিন নাই, সেহেতু আরেকজন অপশনাল উইঙ্গার যদি ব্যবহার করা হয় তখন 4-3-3 হয়ে যাবে। আর যদি চারটা মিড অর্থাৎ দানি অলমোকে ইনক্লুড করে যদি সাজানো হয় তখন হবে গিয়ে 4-4-2। তো 4-4-2 ফরমেশনটা কতটুকু এক্সিকিউশনটা মানে কতটুকু হয় সেইটাও হবে একটা দেখার বিষয়। আর একটা এক্সপেরিমেন্টও হয়ে যাবে যে কতটুকু পরিমাণ এই অবস্থায় মানে চালিয়ে যাওয়ার বিষয়টা সম্ভব হইতে পারে। তো লামিন যেহেতু মানে ইনজুরির কারণে সে রেস্টেরও বিষয় আছে, পরবর্তী ম্যাচটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, তো এই ম্যাচটাতে তাকে স্কোয়াডেরই বাইরে রাখা হয়েছে। এইটা অবশ্য একটা পজিটিভ সাইন, সে যথেষ্ট পরিমাণ রিকভার করার সুযোগ পাবে, রেস্ট করার সুযোগ পাবে। এবং পরবর্তী ম্যাচটা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ইম্পর্টেন্ট ম্যাচ, ওইখানে যদি সে একদম এনার্জেটিক অবস্থায় থেকে ব্যাক করে তাহলে সেইটা অবশ্যই বার্সেলোনার জন্য ভালো হবে নিঃসন্দেহে। তো চ্যাম্পিয়ন্স লিগে কোনোভাবেই পয়েন্ট লুজ করার কোনো হিসাব কোনোভাবেই, অন্ততপক্ষে সামনের ম্যাচটাতে করা কোনোভাবেই যাবে না। তো পয়েন্ট লুজ করা তো অবশ্যই কোনো প্রত্যাশারও বিষয় না। এইটা ব্রেস্টের এগেনস্টে ম্যাচ থাকবে, ওইটা মানে ইম্পর্ট্যান্ট ম্যাচ, 3টা পয়েন্ট বের করে নিলে সেইটায় অনেকটাই মানে এগিয়ে থাকার বিষয়টা সামনে আসবে। তো লামিন পরবর্তী ম্যাচটাতে যদি ব্যাক করে সেইটাই হবে গিয়ে মানে বার্সার জন্য অনেক বেশি স্বস্তির বিষয়। তো আজকে ট্রেনিং গ্রাউন্ডে বা লেটেস্ট যে ট্রেনিংটা করা হয়েছে ওইখানে পাউ কুবার্সিকে মাস্ক ছাড়াই দেখা গেছে, তাহলে বলা যায় যে তার অবস্থানটা মোটামুটি স্ট্যান্ডার্ড অবস্থায় আছে, বা সে একটা ঠিক জায়গাতেই আসতে পারছে। তো মাস্ক থাকলে একটা জিনিস হয় যে মানে সে যেহেতু মাস্ক ইউজ করতেছে তার মানে তার সমস্যাটা তখন মানে ছিল বা আছে এরকম বোঝা যায়। বা তাকে আমরা একটা ম্যাচে দেখছি যে সে মাস্ক লাগিয়েও কন্টিনিউ করতেছে, যেহেতু সে মাস্ক ফ্রি হয়েছে তার মানে তার সমস্যাটা ওটা তার মুখে তো একটু কেটে গেছিলো, আমি আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধার্থে বলতেছি, তার মুখে একটু কেটে গেছিলো, তো সেই জন্য 10টা সেলাই লাগছিল। আর সে মাস্ক ইউজ করছে বেশ কয়েকদিন। আর তাকে লেটেস্ট যে ট্রেনিংটা গেছে ওইখানে তাকে মাস্ক ছাড়া দেখা গেছে। তার মানে ম্যাচে আজকের ম্যাচটাতে রাত 2টায় যে ম্যাচটা হতে যাচ্ছে ওইখানে বলা যায় যে তাকে মাস্ক ফ্রি অবস্থাতেই দেখা যাবে, যেটা তার জন্য অনেক বেশি একটা সুবিধাজনক বিষয় বলেই মনে করতেছি। আর তার যদি পেইনটা ওইভাবে না থাকে তাহলে তো আর হইলই। তো ইনিগো মার্তিনেজ স্টার্ট করবে বলেই ধরে নিচ্ছি, মানে অবশ্যই নিশ্চিতভাবে স্টার্ট করবে, যেহেতু মোটামুটি একটা গ্যাপ ছিল। তো প্লেয়ার্স যারা আছে সবাই এনার্জি নিয়েই মাঠে নামতে পারবে। কুন্দে বালদে দুইটা সাইড, ইনিগো মার্তিনেজ পাউ কুবার্সি, তো এই ব্যাকলাইনকেই দেখা যাবে। আর ইনাকি পেইনা তো অবশ্যই তার পুস্টেই থাকবে বলেই ধরতেছি। চেজনির জন্য একটু খারাপ লাগার বিষয় হচ্ছে যে সে এখন অবধি অফিসিয়ালিভাবে মাঠে নামতে পারে নাই, কিংবা সে এখন অবধি মিনিট পায় নাই খেলার। তো এইটা একটা বিষয় যে সে খেলার জন্যই আসছে। তো সে যখন আসছিল তখন তো সে অনেক মানে সে যখন মানে সাইন করে তখন তো তার অনেক হাইপ ছিল, কিংবা তার অনেক মানে তার উপরে মানে ডিপেন্ড করার মতো যেই অবস্থার সেইটার অনেক বেশি সৃষ্টি হয়েছিল।
যেটা বর্তমানে শিথিল অবস্থায় আছে, কারণ ইনাকি পেইনা সে যথেষ্ট সলিডলি তার পারফরমেন্সটা ডেলিভার করতেছে টের স্টেগেন সে ইনজুর্ড হওয়ার পর থেকে। তো যেহেতু ইনাকি পেইনা সে ঠিকঠাক অবস্থানেই আছে, বিশেষ করে বায়ার্ন মিউনিখের এগেইনস্টে যেই ম্যাচটা গেল, তারপর এল ক্লাসিকো রিয়ালের এগেইনস্টে যেই ম্যাচটা গেল, এই দুইটা ম্যাচে সে খুবই সলিড ছিল এবং ওই দুইটা ম্যাচের কারণে তার জায়গা সে বর্তমান সময়ে খুব শক্তভাবে পাক্কা করছে, যেইটার দেখা কিংবা ওই ওই মানে ওই সময়গুলার পারফরমেন্সের কারণে আসছে যে সময়গুলো আসতেছে ওইখানে গিয়ে তার অবস্থানটা কিংবা সে স্টার্টিং ইলেভেনে থাকাটা মোটামুটি নিশ্চিতভাবেই হয়ে যাবে। কারণ আর ওভারঅল সে স্টেগান ইনজুর্ড হওয়ার পর থেকে যখন সে সুযোগ পাইছে এখন অবধি পর্যন্ত সে ওভারঅল বলা যায় যে খুবই সলিডভাবেই আছে। যেহেতু ইম্পর্টেন্ট ম্যাচগুলা কিংবা বিগ ম্যাচ যদি বলি ওইগুলাতে সে খুবই দারুণ ছিল, তার মানে পরবর্তীতে গিয়ে তার ওইভাবে মানে সমস্যা হওয়ার কথা না যেটা দেখা যাইতেছে। তবে কিছু বিষয় আছে বা আমরা বিগত ম্যাচগুলোতে দেখছি যে তার লেকিংসের বিষয়টা ছিল, তবে সেইটা ওভারকাম করা এত বেশি সমস্যার হবে না। তবে চেজনির জন্য আমার কাছে মনে হয় যে অনেকটাই ধৈর্যশীল হওয়া প্রয়োজন হবে। যখন সুযোগ আসবে তখন সুযোগটা লুফে নিতে হবে। যেহেতু ফুটবল মানে সব সময় আপনাকে মানে মানে প্লেয়ার্সদের কথা বলতেছি, প্লেয়ার্সদেরকে সবসময় মানে খুবই যে অনুকূলে রাখবে বা পরিস্থিতি যে অটোমেটিক্যালি তৈরি করে দিবে সেইটা না। কিছু কিছু ক্ষেত্রে যখন সুযোগ আসে সেই সুযোগটা কাজে লাগাতে হয়। যেমন স্টেগান ইনজুর্ড হওয়ার পরে ইনাকি পেইনা যেমন যখনই আসছে তখনই এসেই সে কিন্তু তার জায়গাটা খুব ভালোভাবে কাজে লাগাইছে, তার পারফরমেন্সটা ডেলিভার করে। এই জায়গাতেই চেজনি একটু ধরা খাইছে, কারণ সে যেহেতু মাঠেই নামতে পারে নাই, আরেকজন পারফরমেন্স করতেছে, সে আবার সলিডও আছে, তার মেন্টালিটিও ভালো, তো ওইগুলাকে নষ্ট করা কোনোভাবেই ঠিক হবে না। যখন দেখা যাবে পেইনা অনেক সমস্যা করতেছে কিংবা যদি ধরি যে ইনজুর্ড হইতেই পারে, এটা একদম স্বাভাবিক বিষয়, তখন দেখা যাবে চেজনি আসছে কিংবা তার একটা সুযোগ আসতে পারে। ততক্ষণ পর্যন্ত তাকে খুব বেশি ধৈর্য নিয়ে থাকতে হবে। তো পরিশেষে যদি আবার বলি ফরমেশনটা 4-4-2 হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে মিডে যদি তিনজনকে রেখেই আরেকজন মানে উইঙ্গার প্রেফার করা হয় তখন 4-3-3 হয়ে যাবে। ফেরমিনকে দেয়া যেতে পারে যদি রাফিনহাকে রাইট সাইডে ব্যবহার করাটা মানে যায় আর কি। তবে শেষ পর্যন্ত দেখা যাক যে হ্যান্সি ফ্লিক কীভাবে তিনি স্টার্টিং ইলেভেনটা সাজান।